আরও একটা একদিনের ভ্রমণ। আর আজ আমি ঘুরে দেখব দক্ষিণেশ্বরের যদু মল্লিকের বাগান বাড়ি, ঠাকুর রামকৃষ্ণের সাধনা ক্ষেত্র দক্ষিণেশ্বর। দক্ষিণেশ্বরের আনাচে কানাচে ছড়িয়ে আছে ঠাকুরের স্মৃতি বিজারিত অসংখ্য জায়গা। এমনই এক জায়গা যদুনাথ মল্লিকের বাগান বাড়ি, যা দক্ষিণেশ্বর মন্দির থেকে মাত্র কয়েক হাত দূরে অবস্থিত, যেখানে ঠাকুর রামকৃষ্ণ স্বয়ং মাদার মেরি এবং প্রভু যিশুর সামনে 3 দিন ধরে ভাবাবিষ্ট হয়েছিলেন। এই জায়গা বিবেকানন্দ, রবীন্দ্রনাথ, মহাত্মা গান্ধীর পদধূলিতেও ধন্য। দক্ষিণেশ্বরের ভবতারিণী মন্দিরে পূজাপাঠ শেষ করে ঠাকুর এখানে এসে বিশ্রাম নিতেন। এছাড়াও দক্ষিণেশ্বর মন্দিরে এসে আমরা অনেকেই প্রসাদের খোঁজ করি। দক্ষিণেশ্বর মন্দিরের সামনে অবস্থিত এই মন্দিরে আপনারা 10 রকম পদ সহযোগে সুস্বাদু প্রসাদ গ্রহণও করতে পারবেন। গুড মর্নিং বন্ধুরা, 25শে জুলাই 2025। আমি এখন দাঁড়িয়ে আছি দক্ষিণেশ্বরে যদুনাথ মল্লিকের বাগান বাড়িতে। যদুনাথ মল্লিককে নামটা অবশ্যই অখ্যাত, অধিকাংশ মানুষ জানেন না যে যদুনাথ মল্লিককে। কিন্তু যদুনাথ মল্লিক নামটা অখ্যাত হলেও এনার সঙ্গে যে বিরাট ব্যক্তিত্ব সম্পন্ন মানুষের নাম জড়িত আছে তাকে সবাই জানেন। তিনি বিশ্ববন্দিত ঠাকুর রামকৃষ্ণদেব। দক্ষিণেশ্বরে আসার ঠিকানা সবাই জানেন, তবুও যারা জানেন না তাদের জন্য ঠিকানাটা একবার বলে দিই। কলকাতার যে কোনো প্রান্ত থেকে ব্লু লাইনে মেট্রো ধরে দক্ষিণেশ্বর, শিয়ালদহ থেকে ডানকুনি লোকাল ধরে অথবা বর্ধমানের দিক থেকে কর লাইনে ডানকুনি এসে শিয়ালদহ লোকাল ধরে দক্ষিণেশ্বর। এছাড়াও কৃষ্ণনগর, বনগাঁ, শান্তিপুরের দিক থেকে দমদম এসে ডানকুনি লোকাল ধরে দক্ষিণেশ্বর। কাটোয়া এবং ব্যান্ডেলের দিক থেকে আসলে বালি স্টেশনে নেমে বালি হল্টে এসে শিয়ালদহ লোকাল ধরে দক্ষিণেশ্বর। এছাড়াও সড়ক পথে এখানে আসতে পারেন। দক্ষিণেশ্বরে এসে স্কাই ওয়াকের উপর দিয়ে গিয়ে দক্ষিণেশ্বর মন্দিরে প্রবেশের সিংহ দুয়ারের সামনে দাঁড়াতে হবে। স্কাই ওয়াক থেকে নেমেই সামনে আপনারা দক্ষিণেশ্বরের মন্দিরে প্রবেশের জন্য এই গেট দেখতে পাবেন। আর এই গেটের পাশে আরও একটা গেট আছে, দেখুন, মা ভবতারিণী ফেরিঘাট। এর তলা দিয়ে যেতে হবে। এর তলা দিয়ে 1 মিনিট হেঁটে গেলেই যদুনাথ মল্লিকের বাগান বাড়ি পড়বে। বেলুর মঠের দিক থেকে আসলে দক্ষিণেশ্বরের ভবতারিণী ফেরিঘাটে এসে মন্দিরের রাস্তা ধরে 1 মিনিট হেঁটে আসলেই এই মন্দিরে পৌঁছাতে পারবেন। শ্রী শ্রী রামকৃষ্ণ মহামণ্ডল যদুনাথের বাগান বাড়ি, ঠাকুরের সাধনা ক্ষেত্র। সম্মুখের দরজায় টেবিল পেতে চেয়ারে একজন বসে আছেন। প্রসাদের কুপন এখান থেকেই সংগ্রহ করতে হয়। বর্ষারানী তার বৃষ্টি কার্য থেকে এইমাত্র সাময়িক বিশ্রাম নিয়েছেন। তার কাজের নমুনা মন্দির চত্বরে প্রতীয়মান। মন্দির চত্বরে প্রবেশ করে সামনেই দেখতে পাবেন একটা কালো রাস্তা আছে, যা মন্দিরের সঙ্গে কানেক্টেড। আর এপারে সবুজ গালিচায় ভরা একটা মাঠ আছে। এপারে বিভিন্ন গাছপালা উইথ পাঁচিল আছে। আর মন্দিরের এই দিকটায়, এই যে মন্দিরের পাশ দিয়ে বিভিন্ন কামিনী ফুল গাছ হয়ে আছে, যদিও এখন ফুল নেই। এখানেও একটা সবুজ গালিচায় ভরা মাঠ রয়েছে। আর এদিকেও একটা অনুষ্ঠান মঞ্চ রয়েছে। আর এন্ট্রি গেটটা তো এটাই। এক প্রস্থ বৃষ্টিও হয়ে গেল, এই জন্য ভিতরের পরিবেশটা ভেজা ভেজা একটা পরিবেশ। এটা রামকৃষ্ণ মন্দির। গর্ভগৃহে শ্রী রামকৃষ্ণের কল্পতরু রূপের মূর্তি বিরাজমান। এই জায়গার সঙ্গে শ্রী রামকৃষ্ণের কি সম্পর্ক সে বিষয়ে বলার আগে যদুনাথ সম্পর্কে জেনে নেওয়া যাক। যদু মল্লিক ছিলেন কলকাতার পাথুরিয়া ঘাটার বাসিন্দা। পিতা শম্ভুনাথ মল্লিক ছিলেন ব্রিটিশ গভর্নমেন্টের একজন এজেন্ট। পৈতৃক সূত্রে যদুবাবু এই বাগান বাড়ির পাশেই একটি সম্পত্তির উত্তরাধিকারী ছিলেন। পরবর্তীকালে ব্রিটিশ গভর্নমেন্টের সঙ্গে তার পার্শ্ববর্তী এই বাগানটি বদলা বদলি করে নেন। আপনারা বহু মানুষ দক্ষিণেশ্বরে বেড়াতে আসেন। দক্ষিণেশ্বরে বেড়াতে এসে শুধুমাত্র দক্ষিণেশ্বর বেরিয়েই চলে যান, কিন্তু এত সুন্দর যে একটা জায়গা আছে এটা আপনারা কেন, আমি নিজেই জানতাম না। জাস্ট কয়েকদিন আগে আমি জানলাম, এই জন্যই তো এখানে চলে আসলাম। এবং এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকেও জানালাম যে আপনারা যখন দক্ষিণেশ্বর মন্দিরে আসবেন তখন এই জায়গাটা অবশ্যই একবার ঘুরে যাবেন। এখানে আসলে
আপনারা যে প্রাকৃতিক সৌন্দর্যপূর্ণ একটা জায়গা পাবেন তা নয়, কিন্তু ইতিহাস যারা ভালোবাসেন তারা অবশ্যই একটা ইতিহাস সৌন্দর্যপূর্ণ একটা জায়গা পাবেন, এটা আমি নিশ্চিতভাবেই আপনাদের বলতে পারি। দক্ষিণেশ্বর মন্দিরে আসলে ওই যে দূরে ওয়াল প্রিন্ট আছে আপনারা দেখতে পাচ্ছেন, সেই ওয়াল প্রিন্টের ঠিক সামনে, মানে এই যে অংশটা সামনের দিকে এগিয়ে আসলে এখানটা দেখুন, এই যে মন্দিরের চূড়াটা দেখতে পাচ্ছেন, এটাই কিন্তু আমার আজকের ভিডিওর মূল মন্দির। ওই যে দেখুন দক্ষিণেশ্বরের মন্দির দেখা যাচ্ছে, আর মন্দিরের পূর্ব দিকে একটা পুকুর আছে, আর পুকুরের শেষ প্রান্তে মানে দক্ষিণ দিকে একটা স্কুল আছে, আর তার পাশে এই যে মন্দিরটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে আমার আজকের ব্লগের দ্রষ্টব্য, অর্থাৎ যদুনাথ মল্লিকের বাগানবাড়ির যে মন্দির সেটা এই মন্দির। যদুনাথ মল্লিকের বাগানবাড়িতে বর্তমানে একটি রামকৃষ্ণ মন্দির নির্মাণ করা হয়েছে। জায়গাটি এখন রামকৃষ্ণ মহামণ্ডল নামে পরিচিত। দক্ষিণেশ্বরের মন্দিরের দক্ষিণ পূর্ব কোণে অবস্থিত এই বাগানবাড়িতে যদু মল্লিকের আন্তরিক আহ্বানে ঠাকুর রামকৃষ্ণ এখানে এসে যদু মল্লিকের সঙ্গে সাক্ষাৎ করতেন। এছাড়াও ঠাকুর ভবতারিণী মন্দিরে পূজাপাঠ শেষ করে এখানে এসে বিশ্রামও নিতেন, শিষ্যদের সাথে বাক্যালাপও করতেন। স্বয়ং যদু মল্লিকও ঠাকুরের শিষ্যত্ব গ্রহণ করেছিলেন। ঠাকুর বেশিরভাগ সময় এখানে একা আসতেন, এখানে থাকা একটি পুকুরে স্নান করতেন এবং এখানে ভোজন গ্রহণ করতেন বলেও শোনা যায়। আপনারা অনেকেই দক্ষিণেশ্বর মন্দিরে আসেন, দক্ষিণেশ্বর মন্দিরে এসে প্রসাদের খোঁজ করেন, কিন্তু ওখানে সেই অর্থে কোনো প্রসাদ পাওয়া যায় না। এই জন্য ওই মন্দিরের পিছনে চলে আসুন, এই যে জায়গা যেটা যদুনাথ মল্লিকের বাগানবাড়ি যেখানে আমি দাঁড়িয়ে আছি, এখানে কিন্তু প্রসাদ পাওয়া যায় প্রত্যেক দিনই। 100 টাকার বিনিময়ে এখান থেকে আপনারা প্রসাদ খেতে পারেন। এখানে প্রসাদ খেতে চাইলে 9:30 থেকেই টোকেন দেওয়া শুরু হয়, 9:30 থেকে দুপুর 2:30 পর্যন্ত। আর প্রসাদ খাওয়ানো শুরু হয় মোটামুটি 12:30 থেকে শুরু করে বিকাল 3:30 পর্যন্ত। তবে এখানে যে অনেক মানুষ প্রসাদ গ্রহণ করেন তা নয়, কিন্তু অল্প কিছু মানুষ এখানে প্রসাদ গ্রহণ করেন, কারণ এই জায়গার খবর এখনও অবধি বহু মানুষ জানেন না। বলতে গেলে সেই অর্থে কেউই জানেন না, অথচ দক্ষিণেশ্বরের একেবারে কাছে, ঢিলছড়া দূরত্বের মধ্যেই রয়েছে। মূল মন্দির দর্শন করার পর এবার আমি যাব মাদার মেরির কক্ষে। ওই যে গেটটা দেখতে পাচ্ছেন ওখান দিয়েই যেতে হবে মাদার মেরির কক্ষে। আর মাদার মেরির কক্ষে যাওয়ার আগে এদিকটা দেখে দিই, এদিকটা আছে প্রসাদ কক্ষ। প্রসাদ কক্ষ বলতে একটা অস্থায়ী ঘর করা আছে বা জায়গা করা আছে, এখানেই প্রসাদ খাওয়ানো হয়। আর চারিদিকে পরিবেশটা দেখুন, সবেমাত্র বৃষ্টি হয়েছে, বৃষ্টি হয়ে থেমেছে, ফলত পরিবেশটা আরও সুন্দর লাগছে। আর ওই যখনটা লেখা আছে মাদার মেরি কক্ষ, এটা দিয়ে মাদার মেরির কক্ষে যেতে হবে। ভিতরে প্রবেশ করলে আপনারা বাচ্চাদের চড়ার জন্য বিভিন্ন রাইডস দেখতে পাবেন। আসলে এখানে বাচ্চাদের স্কুল আছে, যে স্কুলটি রামকৃষ্ণ মহামণ্ডলের তরফ থেকে পরিচালনা করা হয়। যদুনাথ মল্লিক ব্রিটিশদের অধীনে সরকারি চাকরি করতেন। তিনি একবার মাদার মেরির এই ছবিটি এনে তার বৈঠকখানায় রাখেন। রামকৃষ্ণ যথারীতি পূজাপাঠ শেষ করে এখানে আসেন। মাদার মেরির এই ছবিটি দেখে তিনি ভাবাবিষ্ট হয়ে যান। এইভাবে 3 দিন ধরে তিনি ভাবাবিষ্ট ছিলেন। সেই সময় বিবেকানন্দ দক্ষিণেশ্বর মন্দিরে আসেন। ঠাকুরের দেখা না পেয়ে এদিক ওদিক খুঁজতে খুঁজতে তিনি এখানে এসে হাজির হন এবং দেখেন যে ঠাকুর রামকৃষ্ণ ভাবাবিষ্ট হয়ে আছেন। তখন বিবেকানন্দ ঠাকুরকে স্পর্শ করেন এবং ঠাকুরের ভাবাবিষ্ট অবস্থা সমাপ্ত হয়। মাদার মেরি কক্ষের দেয়ালে একটি চিত্র গ্যালারি আছে, সেখানে কয়েকটি দুষ্প্রাপ্য ছবিও রয়েছে। যেমন 1945 সালের এখানকার দুর্গাপূজার একটি ছবি, রামকৃষ্ণ মন্দির নির্মাণের দৃশ্য, 1974 সালের কল্পতরু উৎসবের ছবি, 1962 সালের কল্পতরু উৎসবের ছবি, যেখানে প্রধান অতিথি ছিলেন তৎকালীন ভারতের রাষ্ট্রপতি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন, এবং রবীন্দ্রনাথ ঠাকুর এবং মহাত্মা গান্ধীও এখানে এসেছিলেন, তার ছবিও এখানে রয়েছে। ভাবা যায় আমরা সাধারণ মানুষ প্রতিনিয়ত ধর্ম করে লড়াই করছি, আর স্বয়ং ঠাকুর রামকৃষ্ণ তিনি নিজেই মাদার মেরির কাছে ধ্যানস্থ হয়ে আছেন 3 দিন ধরে। যদুনাথ মল্লিকের বাগান বাড়িতে এসে ঠাকুর রামকৃষ্ণদেব যেখানে বসতেন সেই বৈঠকখানার অস্তিত্ব আজ আর নেই। গঙ্গার ধারে বালি ব্রিজ নির্মাণ করার সময় যদুনাথ মল্লিকের বাগান বাড়ির একটি অংশ ভেঙে ফেলা হয়। অবশিষ্ট অংশ পশ্চিমবঙ্গ সরকার
1951 সালে রেল কোম্পানির কাছ থেকে অধিগ্রহণ করে শ্রী শ্রী রামকৃষ্ণ মহামণ্ডলকে বিক্রয় করেছিলেন এবং 1962 খ্রিস্টাব্দে এখানে ঠাকুর রামকৃষ্ণের একটি মন্দির স্থাপিত হয়। যে মন্দিরটি আপনারা দেখলেন এটি সেই মন্দির। বর্তমানে একটি ট্রাস্ট বোর্ড এই মহামণ্ডল পরিচালনার দায়িত্বে নিযুক্ত আছেন। বৃষ্টি থেমে গেছে আর প্রসাদ খাবার সময় হয়ে গেছে। প্রসাদ খাওয়ার জন্য এখানে ডাকছে। চলুন যেখানে প্রসাদ খাওয়াচ্ছে এবার সেখানে যাই, প্রসাদটা খেয়ে আসি। এখানে সেই অর্থে কোনো প্রসাদ কক্ষ নেই, অস্থায়ী একটি প্রসাদ কক্ষ, যেখানে কয়েকটি টেবিল পাতা আছে। তবে প্রসাদের মেনুতে কিন্তু কোনো ঘাটতি খামতি ছিল না। যথারীতি 10 রকম পদ সহযোগে প্রসাদ বিতরণ করা হয়। সবার প্রথমে দেয়া হয়েছিল খিচুড়ি, তারপর পটল ভাজা, পোলাও, আলুর একটি তরকারি, এরপর সাদা ভাত, ডাল, জিরা আলু ভাজা এবং কুমড়ো আলুর একটি তরকারি, সবশেষে চাটনি এবং পায়েস। প্রতি বছর 1 জানুয়ারি কল্পতরু উৎসব পালিত হয়। যথারীতি এই মন্দিরে এই জায়গাতেও কল্পতরু উৎসব কিন্তু পালিত হয় প্রতি বছর 1 জানুয়ারি। এবার আপনাদের বলি এই মন্দির কখন খোলা থাকে আর কখন বন্ধ থাকে। এই মন্দির খোলা হয় প্রত্যেক দিন সকাল 6:30টার সময়, আর 11টার সময় ঠাকুরকে ভোগ নিবেদন করা হয়। 12টার সময় মন্দির বন্ধ করা হয়, তারপরে আবার 4টার সময় মন্দির খোলা হয়, আর 6টা থেকে 6:30টার মধ্যে এই মন্দির আবার বন্ধ হয়ে যায়। এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই আপনারা কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন। এই যে জায়গায় আমি এসেছি এখানে আমি আপনাদেরকে অবশ্যই প্রাকৃতিক সৌন্দর্য, সাগর, নদী, সমুদ্র এসব দেখাতে পারিনি, বাট এখানকার যে খুব সুন্দর ইতিহাস, শ্রী রামকৃষ্ণকে কেন্দ্র করে যে ইতিহাস আছে সেই ইতিহাসটাকে আমি তুলে ধরার কেবল একটা প্রচেষ্টা করলাম। শ্রী রামকৃষ্ণের এমন এক স্মৃতি বিজড়িত জায়গা যেটা বহু মানুষ জানেন না, অথচ বহু মানুষ দক্ষিণেশ্বরে আসেন কিন্তু এই জায়গার খবর রাখেন না। তাদের কাছে এই ইতিহাসটা আমি তুলে ধরার জাস্ট একটা প্রয়াস করেছি। তো যাই হোক, পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ অল অফ ইউ।